এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আগ্রার ইদমত উদ্দৌলার সমাধিসৌধর সামনে, যাকে বেবি তাজও বলা হয়। অপূর্ব কারুকার্য খচিত এই সমাধিসৌধটিকে অনেকটা গয়নার বাক্সের মতো দেখতে, তাই এর আরেক নাম জুয়েল বক্স। কে এই ইদমত উদ্দৌলা, কেই বা বানিয়েছিল এই সমাধি, ধীরে ধীরে আপনাদের সব জানাচ্ছি। এটি আগ্রার মতিবাগে অবস্থিত। তাজমহল থেকে মেহতাববাগ যাওয়ার পথে এই সমাধি পড়ে। আমরা ফতেহপুর সিক্রি যাব, তার আগে আমরা এই বেবি তাজ দেখতে এলাম। আমরা হোটেল থেকেই গাড়ি বুক করে নিয়েছিলাম, তিনি আমাদের এখানে নিয়ে এলেন। ভেতরে প্রবেশ করার জন্য আমরা টিকিট কাউন্টারের সামনে এলাম। এখানে ভারতীয়দের জন্য মাথাপিছু 30 টাকা, আর বিদেশিদের জন্য 310 টাকা, আর 15 বছরের নিচের বাচ্চাদের জন্য টিকিট কাটতে হবে না। মোবাইলে ছবি তোলা অ্যালাও, কিন্তু ভিডিও ক্যামেরায় ছবি তুলতে গেলে 25 টাকা দিতে হবে। এটা সূর্যোদয়ের সময় সকাল সকাল খুলে যায়, আর সূর্যাস্তের সময় এটা বন্ধ হয়ে যায়। আর এই যে দেখছেন নানা রকম সুবিধা আছে। এখানে জল, ওষুধ ছাড়া কোনো খাদ্যদ্রব্য নিয়ে ঢোকা অ্যালাও নয়। এই তো গেল সব নিয়মকানুন, এবার চলুন ইতিহাসে ফেরা যাক। এই ইদমত উদ্দৌলার আসল নাম ছিল মির্জা গিয়াস বেগ। জাহাঙ্গীরের রাজপ্রাসাদে এই মির্জা গিয়াস বেগ তার বিভিন্ন কর্মদক্ষতার জন্য জাহাঙ্গীরের মন্ত্রিত্ব পদে নিযুক্ত হন। জাহাঙ্গীরের সবাই মন্ত্রিত্ব লাভ করার পর তার কর্মদক্ষতায় খুশি হয়ে জাহাঙ্গীর তাকে উপাধি দেন ইদমত উদ্দৌলা, যার অর্থ হেড কোষাধ্যক্ষ। এনার মেয়ে নূরজাহানের সাথেই পরবর্তীকালে জাহাঙ্গীরের বিয়ে হয়। পিতার মৃত্যুর পর নূরজাহান 1622 থেকে 1628 খ্রিস্টাব্দে এই 6 বছরের মধ্যে ওনার পিতার স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিক্ষেত্র তৈরি করেন। পরবর্তীকালে এই সমাধিক্ষেত্রে ইদমত উদ্দৌলার পাশেই তার স্ত্রী আসমাত বেগমের সমাধি রাখা হয়। শুনলে অবাক লাগবে, এটি তৈরি হয়েছিল তাজমহল তৈরি হবারও 4 বছর আগে। তাজমহল তৈরি হওয়া শুরু হয় 1632 খ্রিস্টাব্দে, আর ইদমত উদ্দৌলার সমাধি তৈরি শেষ হয় 1628 খ্রিস্টাব্দে। অনেকে বলেন তাজমহলের যে ডিজাইনের কনসেপ্ট, সেটি নাকি এই সমাধিক্ষেত্র থেকেই পাওয়া গিয়েছিল। একে এই জন্য বেবি তাজও বলা হয়ে থাকে। তাহলে এটা দাঁড়ালো যে তাজমহল নয়, আগ্রার প্রথম মার্বেলের সমাধিসৌধ এইটাই। তাজমহলের মতোই এর গঠনশৈলী একই, একে 4 ভাগ বলা হয়। 4টে গেট চারদিকে রয়েছে এবং রয়েছে 4টি বড় বড় বাগান আর 4টি জল নিকাশের নালী, যেমন আমরা তাজমহলে দেখে থাকি। এবার চলুন আমি দেখাই আপনাদের কেন একে জুয়েল বক্স বলা হয়। তাজমহলে এই রকম কাজ আমরা খুব অল্প খানিকটা জায়গাতেই দেখতে পাই, কিন্তু এইখানে পুরো সৌধটাই এই রকম কারুকার্য করা। সেই সময় কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না, কেবলমাত্র ছেনি আর হাতুড়ি দিয়ে এত সুন্দর নানা রঙের মার্বেল কেটে কেটে এই নকশা করা। দেখুন কি সুন্দর। এটি একটি ইরানি বাস্তুকলা। ইরানি ভাষায় এই কলাকে বলা হয় পাচ্চিকারি, আর ইংরাজিতে বলা হয় পিয়েত্রাডুরা। সৌধের ভেতরেই সম্পূর্ণ রয়েছে এই রকম কারুকার্য, পুরোটাই দেখুন দেয়ালে কি সুন্দর, 4-5টা অদ্ভুত সুন্দর। মেঝেতেও আপনারা দেখতে পারবেন, দেখে মনে হচ্ছে পেন্টিং, কিন্তু পুরোটাই মার্বেল কেটে করা। এবার আমরা ঢুকলাম সমাধিস্থলে। এখানেই পাশাপাশি রাখা আছে ইদমত উদ্দৌলা ও তার স্ত্রী আসমাত বেগমের সমাধি। আর মাথার ওপর দেখুন কি সুন্দর কারুকার্য। মুঘল আমলে এই কারুকার্যের সাথে সোনার উপরও ব্যবহার করা হয়, কিন্তু পরবর্তীকালে মুঘল শাসনের শেষে অনেক আক্রমণকারী আসে যারা আগ্রা লুটতরাজ করে। তারা এই সোনা রূপা খুলে নিয়ে যায় এবং বলা হয় যে এর ভেতর খড় জ্বালিয়ে তারা আগুন জ্বালিয়ে দেয়, ফলে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভারত সরকার দ্বারা এটা আবার পুনরুদ্ধার করা হয়।
এই সমাধিগুলো আসলে রিপ্লিকা, তাজমহলের মতোই আসল সমাধিটা রয়েছে মাটির তলায়। এই কক্ষ ছাড়া এই রকম ধরনের কারুকার্য খচিত আরও কতগুলি কক্ষ রয়েছে। সেখানে নূরজাহানের পিতামাতা ছাড়া তার আত্মীয় পরিজনেরও কবর আছে। এই যে জানলায় খিলানে কি সুন্দর জালির কাজ, এটাও মার্বেলের তৈরি। আর এখান থেকে আলো আসছে কক্ষের ভেতর। দেখুন কি সুন্দর কাজ, নিখুঁত। ওই যে দূরে গেটটা দেখা যাচ্ছে, ওটা সুন্দর দরওয়াজা। মোগল আমলে যমুনা নদীর পথ ধরে নৌকা দিয়ে মোগলরা আসতো এই পথ ধরে সমাধিক্ষেত্রে। আমরা বাইরে বেরিয়ে এলাম। কেমন লাগলো আপনাদের বেবি তাজ? আমার তো ভীষণ ভালো লাগলো। আমার তো তাজমহলের থেকেও বেবি তাজ বেশি সুন্দর লেগেছে। আগে তো জানতামই না আগ্রায় এরম একটা সুন্দর জায়গা আছে দেখার। ইউটিউব ও গুগলের কল্যাণে জানতে পেরেছিলাম। আপনারাও যারা এটা দেখেননি অবশ্যই এটা একবার দেখতে আসবেন। এটা দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে একদম সকালে, নাহলে সূর্যাস্তের পরে। এখন আমরা বেরিয়ে পড়ছি ফতেপুর সিকরির জন্য। অবশ্যই জানাবেন আমার এই ভিডিও কেমন লাগলো। আবার দেখা হবে ফতেপুর সিকরিতে।